চলে আসলাম ঠিক 5 মিনিট লেট করে। তো তোমরা একটু জয়েন করো, জয়েন হওয়ার পরে আমাকে একটু জানাও যে আজকে আমাদের লাইভের কোয়ালিটি, লাইট টাইট সবকিছু ঠিক আছে কিনা। আজকেও অন্য স্টুডিও থেকে ক্লাসটা নিতেছি, তো তোমরা একটু আসো। আলোর প্রতিফলনের আমার ইচ্ছা আছে 5টা ম্যাথ করানোর, কিন্তু হয়তো বা এই 2টা ম্যাথ করাইলেই তোমরা আপাতত প্রত্যেকটা চ্যাপ্টারে মানে চ্যাপ্টারের কনসেপ্টটা বুঝতে পারবা। এই 2টা ম্যাথে সম্পূর্ণ কনসেপ্ট আছে এই চ্যাপ্টারটা। তো তোমরা একটু জয়েন হয়ে আমাকে একটু জানাও, হ্যাঁ? আচ্ছা, তো আমাদের লাইফটা কোথায় হচ্ছে একটু দেখি। এই তো খুঁজে পাইছি, আসো। আসতে থাকো সবাই। আমার মনে হইতেছে সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, সাউন্ডও ক্লিয়ার। তোমরা আসো, ততক্ষণে আমি একটু নাস্তা পানি খাই। আসো, আসতে থাকো। ক্লাসে জয়েন করার পর তোমাদের ওই যে মঙ্গল গ্রহে, শুক্র গ্রহে যেসব বন্ধু বান্ধব আছে, ওরাও তো লাইফটা দেখতে চায়। আমারে বলে যে পৃথিবীর পোলাবাইন গুলা আমাদের কাছে লাইফটা শেয়ার করে না। তোমাদের উচিত না একটু শেয়ার করা? একটু শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো আর কয়দিন পরে পরীক্ষা, প্রায় 7-8 দিন হাতে আছে। এই টাইমটা খুব ভালো মতো ইউটিলাইজ করতে হবে আমাদের। 2, 3 তারপরে হচ্ছে 7, এটা হয়ে গেছে। 4 এবং 11 নম্বর অধ্যায়টা, যেই ক্রুশাল 2টা চ্যাপ্টার, সেটাকে বাদ রাখা হয়েছে। সেই 2টা চ্যাপ্টার আমি শেষ করে দিব। তো আজকের ক্লাসটা তো বেশিক্ষণ হবে না, নর্মালি 1 ঘন্টা ক্লাস হয়, 1 ঘন্টাই হবে। কিন্তু পরবর্তী ক্লাসগুলা আমি 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা করে পুরা চ্যাপ্টারটা বুঝাই দিব তোমাদেরকে, ঠিক আছে? তো তোমরা একটু জয়েন করো, জয়েন করে আমাকে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। আসতে থাকো, এটা খুলো। আচ্ছা, আমি এইচএসসি 22 ব্যাচের ক্লাসটা একটু শেয়ার করে দেই। ওই পোলাপাইন গুলো যাতে আসে, একটু পরে শুরু করি। লিঙ্কটা কপি করলাম এইচএসসি 22 গ্রুপ থেকে, যেহেতু আমরা লাইভটা নিচ্ছি না, তো ওই গ্রুপে আমি একটু শেয়ার করি, তাহলে তারাও আসতে পারে। এবং আমাদের অ্যাডমিনরা, তোমরা একটা কাজ করো যে আমাদের এডুনেশন ফ্যামিলি এবং অনলাইন পাঠশালা গ্রুপগুলোতে একটু লাইভটা শেয়ার করে দাও। 1 মিনিট। অল ডান, আসো। আলোর প্রতিফলন এই চ্যাপ্টারটা আসলে তুলনামূলক সব থেকে সোজা একটা চ্যাপ্টার। এই কারণেই আজকে আমি শর্ট ভাবে এই চ্যাপ্টারটা তোমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আরেকটু স্টুডেন্ট আসুক, আমরা 2 মিনিট অপেক্ষা করি এবং তারপরে আমরা পড়াটা শুরু করে দিব, ঠিক আছে? সবাই ক্যালকুলেটরটা নিয়ে বসো। আর তানভীর কি ক্লাসটা দেখতেছো? তানভীর কিন্তু সবার আগে অ্যান্সার দেয়। তো আজকে দেখবো সবার আগে কে কে অ্যান্সার দেয়। আচ্ছা, তানভীর আসছে, ফেভারিট চ্যাপ্টার। মাহফুজ ক্লাসটা দেখতেছে, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার ডান। আচ্ছা, পোলাপাইন শেয়ার করা লাগবে না, ঠিক আছে? তোমাদের পছন্দ হলে তোমরা এমনি শেয়ার করবা, শেয়ার করার কোনো প্রেশার নাই। তো তোমরা আমার সাথে একটু ম্যাথটা মনোযোগ দিয়ে দেখো। যদিও ক্লাসে অনেক স্টুডেন্ট হইতো, 200-250 স্টুডেন্ট হইতো, 150 স্টুডেন্ট থাকতো, তো আজকে এত হবে না বোঝা যাইতেছে। তো আমরা কারোর জন্য ওয়েট না করে ক্লাসটা শুরু করি। জোবায়ের, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। জাহেদ, আমি ভালো আছি, তুমিও আশা করছি ভালো আছো। আচ্ছা, তো এখন এই চ্যাপ্টারের প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেটা আমি আগে লিখি। প্রয়োজনীয় সূত্রের ভিতরে প্রথম সূত্রটা হচ্ছে 1 + u + 1 + v = 1 + f। এইটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন বা বেসিক সূত্র, সব থেকে বড় সূত্র, ঠিক আছে? যেখানে ইউ বলতে বোঝাচ্ছে যে আমাদের কি লক্ষ্য বস্তুর দূরত্ব, লক্ষ্য বস্তুর দূরত্ব। আচ্ছা,
ভি বলতে কি বোঝাচ্ছে? ভি বলতে বোঝাচ্ছে প্রতিবিম্বের বা বিম্বের দূরত্ব, বিম্বের দূরত্ব। আচ্ছা, আর এফ হচ্ছে আমরা জানি ফোকাস দূরত্ব। এটা হচ্ছে এই চ্যাপ্টারের প্রথম বা বেসিক সূত্র, যে সূত্র দিয়ে আমরা প্রত্যেকটা অঙ্ক সলভ করি। এরপরে আরেকটা যে সূত্রটা আছে সেটা হচ্ছে বিবর্ধনের অঙ্ক বা বিবর্ধন, হ্যাঁ, বা প্রতিবিম্ব কিংবা আমরা যদি বলি লক্ষ্যবস্তুর অনুপাতটা যখন আমরা নির্ণয় করি তখন বিবর্ধনের একটা বেসিক সূত্র আছে যেটা দূরত্ব দিয়ে বের করে। সূত্রের সাথেই কিন্তু মাইনাসটা আছে, যে মাইনাস ভি বাই ইউ, সরি মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে সূত্র। এরপরে আরেকটা সূত্র আছে যেটা মডিউলাসের মানটা নেই, কারণ তখন আমরা প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করি। এই সূত্রটাতে এম এর মান প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, বাট মডিউলাসে কিন্তু এম এর পরম মানটা নেই, যেখানে কোনো প্লাস মাইনাসের কথা আসে না, অ্যাকচুয়াল ভ্যালুটা আসে। ঠিক আছে, সেই সূত্রটা কি, যে এল প্রাইম বা ইমেজ এর লেন্থ, লেন্থ অফ ইমেজ আমরা বলতে পারি এল আই ধরলাম, লিখলাম লেন্থ অফ ইমেজ বা প্রতিবিম্বের লেন্থ বা দৈর্ঘ্য, আর লেন্থ অফ অবজেক্ট যে প্রতিবিম্বের আমরা লক্ষ্য বস্তুর লেন্থ বা দৈর্ঘ্যটা, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। তোমরা অনেকে অনেক ভাবে বলতে পারো যে এটা হচ্ছে ভাই এল প্রাইম ধরে, এটাকে এল নট ধরে, তো যেটা ইচ্ছা সেটাই ধরো। এটা হচ্ছে তোমার লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, লক্ষ্য বস্তুর হাইটও বলতে পারো, লক্ষ্য বস্তুর দৈর্ঘ্য, আর উপরেরটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য। তো এই তিনটা সূত্র দিয়ে আমরা পুরা ম্যাথটা বা পুরা চ্যাপ্টারটা সলভ করতে পারি। খুবই সোজা একটা চ্যাপ্টার। ঠিক আছে, এখন আমরা শুরু করি। আচ্ছা, ওকে, এখন আমরা শুরু করি। ম্যাথটাতে কি বলছে একটু দেখি। ম্যাথটাতে বলছে প্রথম ম্যাথ, হ্যাঁ আমরা এই সূত্রগুলো একটু মুছে দিলাম, সূত্রগুলা একটু মুছি, তারপরে আমরা প্রথম ম্যাথটাতে যাই। আচ্ছা, তো এটা মুছে দিই। প্রথম যে ম্যাথটা, সেই ম্যাথের দিকে একটু তাকাও। দশম শ্রেণীর ছাত্র ফাহিম, মানে ধরো তোমাদের মধ্যে যে কেউ এক, যেমন দশম শ্রেণীর ছাত্র এখন হচ্ছে তানভীর, তানভীর তো দশম শ্রেণীর ছাত্র, অর্ক আছে, অর্ক দশম শ্রেণীর ছাত্র। 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধের একটি অবতল দর্পণের সামনে একটা মোমবাতি রাখা হয়েছে। দ্যাট মিনস এই একটা অবতল দর্পণ আমি আঁকাইলাম, আঁকাইলে কিন্তু বোঝা যায়, এই যে আমি একটা অবতল দর্পণ আমি আঁকাইলাম, যার কি বলছে ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে তার মেরু পর্যন্ত দূরত্বটা কত, সেটা হচ্ছে সেন্টারের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 30 সেন্টিমিটার। সেন্টিমিটারই তো দেওয়া আমার মতে, হ্যাঁ সেন্টিমিটার দেওয়া। ওকে, কি বলছে, সামনে একটা মোমবাতি রাখছে, বাট মোমবাতি কোথায় রাখছে এখন পর্যন্ত বলে নাই। তাদের প্রতিবিম্ব পর্যবেক্ষণ করা হচ্ছিল, মানে প্রতিবিম্বটা কেমন হয়েছে। তাদের শিক্ষক জামান সাহেব বললেন, মানে আমি বলতেছি, ধরো তোমাদের টিচার, অবতল দর্পণ দ্বারা বিম্ব পর্দায় দেখা যায়, কিন্তু উত্তল দর্পণ দ্বারা বিম্ব পর্দায় দেখা যায় না। এই কনসেপ্টটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছিলাম যে অবতল দর্পণে প্রতিবিম্বটা অ্যাকচুয়ালি মিলে, হ্যাঁ মিলে, আর উত্তল দর্পণে প্রতিবিম্ব মিলে না, আমরা মনে করি মিলতেছে। তো আচ্ছা, এরপর কি বলা হইলো, গতে বলছে অবতল দর্পণটির সামনে, অবতল দর্পণের সামনে কত মিটার, 20 মিটার দূরে মোমবাতি রাখলে বিম্বের বিবর্ধনটা নির্ণয় করো। এটার মানে কি একটু দেখো তো। আমরা জানি সেন্টার এবং মেরুর মধ্যবিন্দুটাই হচ্ছে ফোকাস, তার মানে এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস। এখন দেখো তো মোমবাতিকে রাখছি কোথায়, আমরা মোমবাতিকে রাখছি বলছে আদিবিন্দু বা লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে 20 মিটার, 20 মিটার। ফোকাস দূরত্ব কত পাইছি, 30 এর অর্ধেক, সো 30/2, দ্যাট মিনস 15 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদেরকে কি বলছে, বিবর্ধন নির্ণয় করো। বিবর্ধন নির্ণয় করার সূত্র কি, আমরা জানি m ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, এটা হচ্ছে বিবর্ধন নির্ণয়ের সূত্র, অথবা m ইজ ইকুয়াল টু মডিউলাস অফ m ইজ ইকুয়াল টু লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট। তাহলে আমাদের কাছে বিবর্ধন চাওয়া হয়েছে, তো বিবর্ধনে তো দুইটা সূত্র আমরা দেখতে পাইতেছি, একটা m একটা m। এখন আমরা বের করব কোনটা দিয়ে, এখানে ইউ এর ভ্যালু প্রয়োজন, আমাদের কাছে ইউ এর ভ্যালু কিন্তু আছে, ভি এর ভ্যালু প্রয়োজন, বাট আমাদের কাছে এই ভ্যালুটা নাই। এই সূত্র দিয়ে কি বের করা যায়, এই সূত্রে লেন্থ অফ ইমেজ লেন্থ অফ অবজেক্ট একটাও দেওয়া নেই। তাহলে আমরা কি দিয়ে বের করবো, আমরা প্রথম সূত্র দিয়ে বের করবো। প্রথম সূত্রে কি প্রয়োজন, ভি প্রয়োজন, সো আমরা ভি বের করব, তারপরে সূত্রে বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। তাইলে এখন চিন্তা করো, চিত্রটারে চিন্তা করো, হ্যাঁ চিত্রটারে, আমি এই যে চিত্রটারে আঁকাইলাম, এই যে চিত্রটারে আঁকাইলাম, এই যে কেন্দ্র, আমরা জানি কেন্দ্রের দূরত্ব হচ্ছে 30 মিটার, তার অর্ধেক হচ্ছে ফোকাস, আমরা বের করলাম, তার মানে এটা হচ্ছে 15 সেন্টিমিটার। বাট বস্তুটাকে আমি রাখছি কোন জায়গায়,
বস্তুটাকে রাখছি হচ্ছে 20 মিটারে, এই জায়গায় বস্তুটাকে রাখছি আমি 20 মিটারে, এই যে 20 মিটার। তাহলে আমাকে জাস্ট একটু বলো এটা কত নাম্বার পজিশনে আছে। আমরা জানি না, রুল অফ 6 পড়ছিলাম না, রুল অফ 6, রুল অফ 6 অনুসারে আমি এই জায়গায় যে মোমবাতিটাকে রাখলাম এটা কয় নাম্বার পজিশন, সি কত নাম্বার পজিশন, এফ কত নাম্বার পজিশন, আমার এই বস্তুটা কত নাম্বারে আছে একটু জানাও। আচ্ছা, ভি মাইনাস কখন হবে একটু পরে বলতেছি, ভি মাইনাস কখন হবে। আচ্ছা, 4 নাম্বার। সাদমান বলছে 4 নাম্বার, সাদমান বললো 4 নাম্বার পজিশন। সো এটা হচ্ছে 4 নাম্বার পজিশন। যদি 4 নাম্বার পজিশনে থাকে, হ্যাঁ, আমার লক্ষ্যবস্তু যদি 4 নাম্বার পজিশনে থাকে, তাহলে আমার প্রতিবিম্ব কত নাম্বার পজিশনে থাকবে একটু বলো তো। আমার লক্ষ্যবস্তু আছে 4 নাম্বার পজিশনে, তাই না? মানে অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি যে অবস্থান হচ্ছে কি, অবস্থানটা কোনটা বলো তো, কেন্দ্র ও ফোকাসের মাঝে, কেন্দ্র ও ফোকাসের মাঝে, তাই না? এটাই তো 4 নাম্বার পজিশন। তাহলে রুল অফ 6 এ প্রতিবিম্বের জায়গাটা বা পজিশনটা এমন হবে যাতে দুইটা যোগ করলে 6 হয়। তাহলে কোন দুইটা যোগ করলে 6 হবে বলো তো? তার মানে আমার প্রতিবিম্ব হবে কততে? প্রতিবিম্ব হবে হচ্ছে 2 নাম্বার পজিশনে। এখন 2 নাম্বার পজিশন কোনটা? এই যে 3 এর বাহিরে, এটা তো 3, এটা তো 5, আর এই মাঝখানে 6, সো 3 এর বাহিরে মানে এই জায়গাটা ধরলাম 2, অর্থাৎ কেন্দ্রের বাহিরে আমার প্রতিবিম্বটা হবে, এটা থিওরি বলে। তার মানে প্রতিবিম্বের দূরত্বটা কিন্তু অবশ্যই 30 এর বেশি হবে, আদারওয়াইজ তোমার অঙ্ক হবে না। প্রতিবিম্বের দূরত্ব যদি 30 এর বেশি না হয় তাহলে অঙ্ক কিন্তু হবে না। এই ক্যালকুলেশনটা করে তুমি অঙ্ক করতে যাবা, তাহলে যে কোনো ক্যালকুলেশন তুমি মিলাইতে পারবা। আচ্ছা, চলো করে ফেলি এখন, অঙ্কটাকে সলভ করি। তাহলে আমাদের ইউ এর ভ্যালু দেওয়া হচ্ছে ইউ এর ভ্যালু দেওয়া হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা, এফ এর ভ্যালু দেওয়া হচ্ছে কত? এফ এর ভ্যালু হচ্ছে 15, তাই তো? এফ এর ভ্যালু হচ্ছে 15 সেন্টিমিটার। ওকে, ভি বের করতে হবে। সো আমরা ভিটা বের করি কিভাবে? 1 প্লাস ইউ প্লাস 1 প্লাস ভি ইজ ইকুয়াল টু 1 বাই এফ। সো 1 বাই ভি ইজ ইকুয়াল টু আমরা জানি 1 বাই এফ মাইনাস 1 বাই ইউ। 1 বাই এফ এর মান কত? 1 বাই এফ এর মান হচ্ছে 15, 1 বাই 15 মাইনাস 1 বাই 30। একটু হিসাব করে বলো তো কত আসে? আমরা জানি লসাগু করলে 30 হবে, তো 2 দ্বারা ভাগ করো, 2 মাইনাস কত? 1। 2 সরি, আমি কি কোনো জায়গায় ভুল করতেছি? হ্যাঁ, আমি ভুল করছি, হচ্ছে এই জায়গাটা 20 হবে, সরি 20 হবে। তাহলে আমাকে বলো যে 15 আর 20 লসাগু কত? 60। 15 আর 20 লসাগু হচ্ছে 60। তাহলে 60 কে যদি আমি 15 দ্বারা ভাগ করি, আমার ভ্যালুটা কত আসে? 60 কে যদি আমি 15 দ্বারা 4 আসে, মাইনাস 3 আসে। এবার কত হয় দেখো তো? 1 বাই 60। কত আসলো? 1 বাই 60 আসলো। তার মানে ভি এর ভ্যালু কত? 1 বাই ভি ইজ ইকুয়াল টু যদি 1 বাই 60 হয়, তাহলে ভি সমান সমান আমার ভ্যালুটা আসবে হচ্ছে 60, উল্টাই দিলে আসবে 60 সেন্টিমিটার। তাহলে আমি যে থিমটা বা থিওরিটা তোমাকে বুঝাইতে চাইতেছিলাম যে আমার পজিশনটা আছে 4-এ, আমার 3 নাম্বার পজিশন কোনটা? আমি জানি যে 3 নাম্বার পজিশন হচ্ছে আমার কেন্দ্র। তাহলে কেন্দ্রের দূরত্বটা কত? কেন্দ্রের দূরত্বটা হচ্ছে 30 সেন্টিমিটার, হবে 2-এ। তাহলে কেন্দ্রের বাহিরে যে কোনো পজিশনই তো 2, তাহলে অবশ্যই 30-র বেশি আসতো মানটা। তা আমাদের মানটা তো ভি এর মান আসছে 60, তার মানে আমার অঙ্ক কিন্তু হইছে। এইভাবে তোমরা শুদ্ধি পরীক্ষা করে অঙ্ক করতে পারো, তাহলে অঙ্ক কিন্তু কখনো ভুল যায় না। তাহলে আমাদের কি বের করতে বলছিল? বিবর্ধন বা এম। আমরা জানি এম ইজ ইকুয়াল টু, দেখো এখানে একটা কনসেপ্ট পড়তে হবে, ভি বাই ইউ। তাহলে ভি এর মান কত আসছে? মাইনাস 60 বাই কত? 30, দ্যাট মিনস মাইনাস 2। ভি এর মান আসছে, এম এর মান আসছে হচ্ছে মাইনাস 2। এখন আমি তোমাদেরকে বলি এই মাইনাসের কাহিনীটা কি করবা তোমরা? এতটুকু কি মিলছে তোমাদের সাথে? এম এর মান সরি 3, হ্যাঁ 3, এম এর মান 3, হ্যাঁ
ওকে, হ্যাঁ এসা ঠিক আছে, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে এই মাইনাস প্লাসের কাহিনীটা একটু বলে দেই যে কখন কি হবে। আমার এটা লিখে রাখবা, হুবহু লিখে, দরকার পড়লে আজকে নোট জমা দিবা আমাদের এডুকেশন ফ্যামিলি গ্রুপে। সেক্ষেত্রে তোমার বন্ধুরাও একটু দেখে শিখে নিতে পারবে। দেখো, এম এর মানটা আমরা মডুলাস দিয়ে বের করি নাই, কিন্তু আমরা এই সূত্র দিয়ে কিন্তু বের করি নাই। লেন্থ অফ ইমেজ বাই লেন্থ অফ অবজেক্ট এটা দিয়ে বের করি নাই, আমরা বের করছি দূরত্ব দিয়ে, যে এম ইজ ইকুয়াল টু -20, আমার কত আসছে 3, -3। এখন মনে রাখো, মাইনাস যদি আসে তাহলে তোমরা সেই প্রতিবিম্বটাকে বলবা বাস্তব। হ্যাঁ, সেই প্রতিবিম্বটাকে বলবা বাস্তব। আর এই যে 3, পরম মানটা 3 আসছে না, 3 মানে কি 1 এর অধিক আসছে না। যদি এম এর মান 1 এর অধিক হয়, এই 3 1 এর অধিক যদি হয়, তাহলে সেটাকে বলবা বিবর্ধিত বা বড়, বিবর্ধিত, বিবর্ধিত বা বড়। হ্যাঁ, বিবর্ধিত বা বড়। আর প্রতিবিম্ব যেটা বাস্তব হয় সেটা সবসময় উল্টা হয়, যেটা বাস্তব হয় সেটা উল্টা হয়। তার মানে আমার এই নেগেটিভ ভ্যালুটা আমাকে ইন্ডিকেট করতেছে, এম এর মান যদি নেগেটিভ হয় সেটা আমাকে ইন্ডিকেট করতেছে যে এই প্রতিবিম্বটা বাস্তব প্রতিবিম্ব। আর যেই প্রতিবিম্বটা বাস্তব হয় সেই প্রতিবিম্বটা উল্টা হবে। এবং মান এম এর ভ্যালু, এম যদি গ্রেটার দেন 1 হয়, তার মানে বড় প্রতিবিম্ব হয়েছে। বড় প্রতিবিম্ব মানে আমার সাইজের থেকে বা বস্তুর সাইজের থেকে বড় প্রতিবিম্ব হয়েছে। এটা উঠানোর পরে কমেন্ট করে জানাও যে বুঝে গেছো, তারপর আমি নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, জিরো দেই নাই, অবজেক্ট জিরো দেই নাই। আচ্ছা, আচ্ছা, বিবর্ধিত, তানভীর ভেরি গুড, ডান, বুঝে গেছে। ওকে, সহজ আছে, হ্যাঁ ভেরি গুড, এটা তো সোজা। এইটা বুঝায় আমি ওইটাতে যাব, তাহলে আরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এই যে 20 25 30 জন লাইভে, কিন্তু আমার লাইভে অনেক মানুষ থাকে। এখন তোমরা যে 30 জন আসো তারা বের হয়েও না, 30 জনই থাকো, কোনো সমস্যা নেই, বাট একটু বুঝার চেষ্টা করো। আচ্ছা, এটা যদি আমি বুঝা যাই, এটা যদি আমি বুঝে ফেলি, তাহলে একটা শর্টকাটটা লিখে রাখো বা টেকনিকটা লিখে রাখো যে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং এবং 6 নং, এই যে অবতল যে দর্পণটা, অবতল দর্পণের যে 6টা পজিশন, এই 6টা পজিশনে শুধুমাত্র এই 6 নাম্বার পজিশনে এম এর মান, এম এর মান আসবে শুধুমাত্র, এম এর মান আসবে শুধুমাত্র পজিটিভ, এম এর মান শুধুমাত্র পজিটিভ আসবে। আর বাকি যে পজিশন গুলো আছে সেখানে তোমরা এম এর মান, এম এর মান পাবা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ। কোন সূত্র ব্যবহার করে পাবা? এই যে এই সূত্রটা ব্যবহার করে পাবা। এই জিনিসটা একটু মাথায় রাখবা, অঙ্ক সব মিলে যাবে। এখন যদি এটা বুঝে যায়, আমি পরের অঙ্কটাই দেখি। এখন বলছে দর্পণটা যদি উত্তল হতো, তাহলে উত্তল দর্পণ মানে কি? এই দর্পণটারে আমি ঘুরাই দিছি, এটা সিলভারিংটা এই দিকে করে দিছি, সেম দর্পণ, সেম সবকিছু সেম। যদি এই কথা বলে না যে দর্পণটি যদি উত্তল হতো, উত্তল দর্পণে তো কিছু দেওয়া নাই, তাহলে কি করবা? অবতলের মানগুলো ইউজ করবা। তাহলে কি হলো? এই দর্পণটা অবতলের কেন্দ্র কত ছিল? কেন্দ্র ছিল কিন্তু 30, অর্থাৎ সেন্টার ছিল হচ্ছে 30 সেন্টিমিটার। ফোকাস কত হবে? সেম। তার মানে ফোকাস, এই যে এফ, এটার মান আসবে হচ্ছে 15 সেন্টিমিটার। এফ ইজ ইকুয়াল টু c/2। আচ্ছা, এখন আমি বস্তুটাকে কোথায় রাখাবো? এটাও একটা প্রশ্ন আসতে পারে, ভাই বস্তুর অবস্থানটাও তো এখন বলে দেয় নাই। যদি বলে না দেয়, আমার অবতল দর্পণে যেখানে ছিল তুমি সেখানেই বসাও। এখন তোমরা বলতে পারো, ভাই অবতল দর্পণে তো এই পয়েন্টটা ছিল, বাট এই জায়গায় তো আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্বকে বসাইতে পারি না বা লক্ষ্য বস্তুকে বসাইতে পারি না। কোথায় বসাইতে হয়? দর্পণের বাহিরে। তাহলে বাহিরের 20 মিটার নাও, তা 20 মিটার ধরলাম এতটুকু, ধরলাম এতটুকু, মানে এইখান থেকে ইউ এর ভ্যালুটা এতটুকু, সেটা হচ্ছে 20 সেন্টিমিটার। বুঝা গেছে? যদি বলে দর্পণটি উত্তল হতো, আর কোনো ইনফরমেশন যদি না দেয়, সেম করবা, সব মানই একই রাখবা। তাহলে দর্পণটা যদি উত্তল হতো, আমি লক্ষ্য বস্তুটাকে দর্পণের বাহিরে কেন রাখছি? বাহিরেই তো রাখবা। আয়না তো এই সাইডে, এই সাইডে রাখলে তো হবে না, আলো প্রতিফলিত হবে না। তার মানে আমি এই জায়গায় আমার মোমবাতি, হ্যাঁ আমার মোমবাতিটা রাখছি। মোমবাতি দেখছো কবে লাস্ট? একটু বলো তো, মোমবাতি কবে দেখছো লাস্ট? আমি তো ভুলে গেছি কবে দেখছি লাস্ট। আচ্ছা, এইখানে আমার মোমবাতিটা আছে, হ্যাঁ এই যে একদম কোন ইচ্ছা মোমবাতি, কোন ইচ্ছা মোমবাতি হয় না, ধরো এই যে মোমবাতি আলোগুলো আমি আইকা দিলাম, ঠিক আছে? তো এই যে মোমবাতিটাকে আমি 20 মিটারে রাখছি, তার মানে ইউ এর মান 20।
তাইলে আমার প্রতিবিম্বটা কেমন হইতো, আকৃতি, অবস্থান, প্রকৃতি, এই জিনিসগুলো নির্ণয় করতে বলছে। তাইলে একটা জিনিস একটু মনে রাখো, আকৃতি মানে হচ্ছে এম বের করতে বলছে তোমাকে, আকৃতি বলতে এম বের করতে বলছে। প্রকৃতি মানে হচ্ছে বাস্তব না অবাস্তব, বাস্তব না অবাস্তব, ঠিক আছে, অবাস্তব। তার মানে কি, এমই তো, এম এর পজিটিভ মান যদি হয় অবাস্তব, এম এর নেগেটিভ মান যদি হয় তাহলে বাস্তব, অর্থাৎ এই ক্ষেত্রেও তোমার এম লাগবে। আর কি বলছে, অবস্থান, আর বলছে হচ্ছে অবস্থান। অবস্থান মানে কি, অবস্থান মানে ভি। বলো তো বুঝছো কিনা, কোয়েশ্চেনটা বুঝছো কিনা? আমরা কোয়েশ্চেন ধরতে পারি না, ধরাই দিলাম, ধরায় একেবারে মাথার মধ্যে হান্দায় দিছি, কয় বার বুঝছো কিনা? বলো। মোমবাতি জ্বালিয়ে ক্লাস করতেছে দীপ, আরে সাবাস, ভেরি গুড। ক্লিয়ার। আচ্ছা, তো কারো কি টি শার্ট লাগবো না? তো পেজে নক দেস না, নক দিলে আমি টি শার্ট দিয়ে দিব ফ্রিতে। আচ্ছা, আহমেদ রিয়াদ বলছে সাকিব ভাই রুলস অফ সিক্স বুঝি না, এখন বুঝানোটা টাফ। আচ্ছা, বুঝে গেছে। ওকে, যদি আমরা বুঝে যাই, কি বের করব, এম বাইর করব, ভি বাইর করব। এম বাইর করতে হলে তো ভি বের করা লাগে, সো আগে ভি বের করব। আমি লিখবো এখন আমার গিভেন ভ্যালু গুলা। হ্যাঁ, কি দিছে তারা, এই দুনিয়ায় তো কেউ কিছু দেয় না, বাট প্রশ্ন দেয়, দেখি প্রশ্নতে কি পাইছি আমরা। সো গিভেন, গিভেন, হ্যাঁ কি কি আছে দেখো। ইউ কত, ইউ ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। ওকে, এইবার জিনিসটা একটু মজার আছে। মজারটা কি, এফ এর মান 15, সি এর মান 30, এগুলো তো আছে। আচ্ছা, এফ এর মান, এফ এর মান 15 যদি বসায় অঙ্কটা করো, অঙ্কটা ভুল হবে। কেন জানো, এফ এর মান -15, এফ এর মান -15। কেন বলতেছি, সব সময় লক্ষ্যবস্তুর সাপেক্ষে এফ এবং ভি দেখবা, সব সময় লক্ষ্যবস্তুর সাপেক্ষে এফ এবং ভি দেখবা, মুখস্থ করতে হবে না। লক্ষ্যবস্তুর উল্টা দিকে আছে এফ, লক্ষ্যবস্তুর উল্টা দিকে এফ আছে। উল্টা দিক মানে কি, সায়েন্সের ভাষায় উল্টা দিক মানেই মাইনাস বা নেগেটিভ। তাহলে লক্ষ্যবস্তুর উল্টা দিকে আছে এফ, দ্যাট মিন্স এফ এর মান মাইনাস ধরতে হবে তোমাকে। ওকে, ভি নির্ণয় করতে হবে, ভি, ভিও নেগেটিভই আসবে। কেন নেগেটিভ আসবে, আমরা এটার উপপাদ্যটা যখন পড়ছিলাম তখন আমরা দেখছিলাম যে আলোটা যদি প্রথমে এই বরাবর আসে বা আমাদের কেন্দ্রের সমান্তরালে আসে, বা আমাদের মেরুর সমান্তরালে আসে, আলোটা এমন ভাবে প্রতিফলিত হয় আমাদের মনে হবে যে প্রধান ফোকাস থেকে গেছে। আরেকটা আলো কই থেকে যায়, এই যে সেন্টার অফ লাইট থেকে যায়। আমাদের এখান থেকে মনে হয় আলোটা হয়তো বা এদিক দিয়ে গেছে, মিলে তো এই জায়গায়, এই যে এই জায়গায় যে প্রতিবিম্বটা গঠন হয়েছে, হ্যাঁ এই জায়গাটা কোনটা দেখো তো, ইউ এর সাপেক্ষে এটাও কিন্তু উল্টা দিকে, ইউ এর সাপেক্ষে এফ ও কিন্তু উল্টা দিকে। তার মানে ভি এর মান কিন্তু নেগেটিভই আসবে, ভি এর মান কিন্তু নেগেটিভই আসবে। তাইলে আমাদের একটু মনে রাখতে হবে, উত্তল দর্পণে এফ এর মান আর ভি এর মানটা নেগেটিভ হয়, ভি এর মান বের করার পর নেগেটিভ আসে, আর এফ এর মানকে তোমার নেগেটিভ ধরেই নিতে হবে, বাট ইউ কে তুমি নেগেটিভ ধরবা না। বলো তো বুঝছো কিনা, বলো তো বুঝছো কিনা? আচ্ছা বলো, বুঝছো কিনা? তো সামনে খাইতে ভয় লাগে, আবার ওই যে ক্লিপ বানায় ছেড়ে দিবি। আচ্ছা, সিয়ামের একটু প্রবলেম আছে এই চ্যাপ্টারটাতে। সিয়ামের আসলে প্রবলেমটা আমি বুঝতে পারছি ভাই, আমি তোমাকে ইগনোর করতেছি না, তোমার প্রবলেমটা আমি বুঝতে পারছি, কিন্তু ঝামেলাটা কি জানো, এটা বেসিক, বেসিকটা তো যদি তোমাকে বুঝাইতে যায় না টাইমটা অনেক বেশি হয়ে যাবে, আর বাকি স্টুডেন্টরা মানে চলে যাবে। তো তোমার কথাটা আমি মাথায় রাখলাম, পরীক্ষাটা হোক, ফিজিক্স পরীক্ষার আগে যদি ছুটি থাকে আমি পুরো চ্যাপ্টারের সামারি যখন পড়াবো তখন আমি ইনশাল্লাহ বুঝাই দিব, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তাহলে দর্পণটা যদি উত্তল হতো, ইউ এর মান 20 সেন্টিমিটার হতো, ইউ তো ইউ, এফ ইজ ইকুয়াল টু -15 সেন্টিমিটার, ভি ইজ ইকুয়াল টু চাইছে। ওকে,
অবস্থান নির্ণয় করি আগে, অবস্থান। অঙ্কে 3টা জিনিস বলছে, সো আমি আগে অবস্থানটা নির্ণয় করি। আচ্ছা, সেক্ষেত্রে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f। সো 1/v সমান সমান 1/f মাইনাস 1/u। 1/f এর মান কত? -15 মাইনাস u এর মান কত? 20। ওকে, আচ্ছা, মাইনাসটা কমন যদি নেই তাহলে 1/15 প্লাস 1/20 হয়ে যায়। কত হবে তাইলে এখন? আচ্ছা, মাইনাস তো আছে, মাইনাস যদি থাকে 15 এবং 20 এর লসাগু কত? 60। 15 এবং 20 এর লসাগু 60। আচ্ছা, 4 প্লাস কত? 20 কে যদি আমি কত দ্বারা ভাগ করব? 60 কে যদি আমি 20 দ্বারা ভাগ করি 3। সো -7 উপরে বাই 60, -7/60 ইজ ইকুয়াল টু -60/7। উল্টাই দিলাম কারণ এখন তো আমার ভি লাগবে, এগুলো তো 1/v। বলো তো মানটা কত আসে? বলো তো একটু মানটা কত আসে? মানটা কত? তানবীর কইরে তুই মান কস না কে? 60 ভাগ, ওকে, 8.57, 8.571 সেন্টিমিটার। কোথায় এই পজিশনটা? আমরা জানতাম না যে এইখানে অলওয়েজ মেরু এবং ফোকাসের মধ্যে প্রতিবিম্বটা হয়, তো এটাই তো মেরু ছিল 15, সো এটার মান কত আসছে? মাইনাস আসছে, মাইনাস। তার মানে আমরা ভি বের করছি। অঙ্কের অবস্থানটা নির্ণয় করা শেষ, আকৃতি ও প্রকৃতি নির্ণয় করতে হবে। আকৃতি প্রকৃতি মানে তো এম, এম ইজ ইকুয়াল টু -v/u। সো মাইনাস সূত্রের ভি এর মান কত? -8.571 বাই ইউ এর মান কত? 20। সো আমি যদি এটারে মাইনাস মাইনাস তো বাদ, সো মাইনাস মাইনাস আমি বাদ দিয়ে দিলাম, কত আসে? ভাগ, আচ্ছা, ভাগ 20। মানটা আসছে হচ্ছে 0.42। এই মানটা এবার দেখো, 0.42টা পজিটিভ 0.42 না? যদি পজিটিভ হয়, এই পজিটিভ নির্দেশ করে এটা হচ্ছে অবাস্তব। অবাস্তব, যেটা অবাস্তব হয়, এই যে বলছে না আকৃতি, আকৃতি, আকৃতি কি একের কি আসছে? কম আসছে না, মানে কি খর্বিত। আকৃতিটা হচ্ছে খর্বিত, একের কম হইলে খর্বিত, একের বেশি হইলে বিবর্ধিত। আর প্রকৃতিটা কিরকম? বাস্তব না অবাস্তব? অবশ্যই অবাস্তব, কারণ পজিটিভ। যেটা অবাস্তব হয় সেটা সোজা হয়, সেটা সোজা হয়। বলো অঙ্কটা বোঝা গেছে কিনা? এশা ভেরি গুড, ঝর্ণা ভেরি গুড, আচ্ছা ভেরি গুড। B1 এর সাজেশনটা আজকে দিব না, তবে আজকে B2 এর সাজেশনটা দিব। আচ্ছা, জীবন যাপন কেমন চলতেছে তোমাদের লাইফের? শেয়ার করো, শেয়ার করো। পরীক্ষার টেনশন কিরকম? শেয়ার করো, দেখি আমি কিছু বলতে পারি কিনা তোমাদেরকে। আচ্ছা, মাহিব রে আমি সব জায়গায় দেখি, আর কি দেখবো তোরা? আচ্ছা, তানভীর ভেরি গুড। এক বড় না দুই বড়? সাকিব ভাইয়ের মন বড়, সাবাস, ভেরি গুড, ভেরি গুড, আই লাভ ইউ, ভেরি গুড। আচ্ছা, কে কইছে এটা? সাজিদ বলছিল। আচ্ছা স্যার, রাতে ঘুম হয় না, টেনশনে ঘুম হয় না। বাট একটা জিনিস কি জানো, এই যে আমরা সবাই জানি যে এই পরীক্ষাটাই না তোমাদের জীবনের শেষ পরীক্ষা না। আর এই পরীক্ষায় যে জিপিএ 5 পাইলে অনেক বড় কিছু হয়ে যাবা, বা এই জিপিএ 5 দিয়ে তুমি, আমি একটা সত্যি কথা বলি, দোকানে যায় যদি বলো যে মামা আমার জিপিএ 5 পাইছে, আমার 1 কেজি চাল দেন, মামা তোমারে এই লাইট দিয়ে ঠ্যাঙাবে, বুঝছো? কিছু হবে না। তার মানে এই না যে তোমরা পড়ালেখা ছেড়ে দাও, জিপিএ 5 দরকার নাই, পড়ালেখারও দরকার নাই, তাহলে করবোটা কি? প্রশ্নটা এরকম আসে না যে ভাই আপনারাই বলেন যে সাইন এই জিপিএ 5ই সব, আবার আপনারাই বলতেছেন পরীক্ষায় খারাপ করলে কিছু হবে না, তাহলে করবোটা কি? অ্যাকচুয়ালি পরীক্ষাটা হচ্ছে একটা মানদণ্ড। কিসের মানদণ্ড? যে তুমি কত ভালো একটা জায়গায় যেতে পারবা তোমার সামনে, হ্যাঁ, নিয়ার ফিউচার, খুব সামনের ভবিষ্যতে তুমি কোন জায়গাটায় যেতে পারবা, এটা তোমার এই রেজাল্টটা নির্ধারণ করে দিবে। যে তুমি যদি একটু জিপিএ 5 পাও, তাহলে নিয়ার ফিউচারে তুমি কলেজে উঠবা, কোন কলেজে পড়তে পারবা? একটা ভালো কলেজে পড়তে পারবা। একটা ভালো কলেজে যখন পড়তে পারবা, অবশ্যই তোমার স্বপ্নটা বড় হইতে থাকবে, তোমার স্বপ্নের শুদ্ধতা আরো বাড়তে থাকবে। এগুলাতেই না হেল্প হবে তোমাদের, এছাড়া এই পরীক্ষাটা কিছু না।
তাই তোমরাই নির্ধারণ করো যে এই সামনের ফিউচারটা তোমরা কত ভালো জায়গায় থাকতে চাও। ঠিক আছে, টেনশনের কিছু নেই, টেনশনের কোনো কারণই নেই। আচ্ছা, ওকে, এই ম্যাথটা তো শেষ। এর পরের ম্যাথটা, এইবার কনসেপ্ট বুঝাই দিছি না, এই পরের ম্যাথটা তোমরা পারবা, অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা বহুত, আসার সম্ভাবনা অনেক বেশি। কি বলছে দেখো, ভালো মতো একটু দেখো। হ্যাঁ, চিল করতে মন চাইলে চিল করতে হবে, চিল করতে মন চাইলে চিল ধুমায়া করতে হবে, কিন্তু একটু পড়তেও হবে। আচ্ছা, এখন কিছুক্ষণ কমেন্ট অফ রাখি। 15 সেন্টিমিটার ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে কোনো বস্তু রাখা হলে বস্তুর আকারে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। এখন কোয়েশ্চেনটাকে এলিমিনেট করি বা কাটাছেড়া করি। 3 গুণ বিবর্ধিত, বিবর্ধিত বা বিবর্ধনটা কিসের ভ্যালু? অবশ্যই বিবর্ধনটা এম এর ভ্যালু। এম এর মান কত বলছে? 3 গুণ বিবর্ধিত বলছে, 3 গুণ বিবর্ধিত বলছে। হ্যাঁ, বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, বা তোমাকে বলে দিছে বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যায়, বাস্তব বিম্ব পাওয়া যায় 3 গুণ বড়। সো এম এর মান 3 গুণ বড়। এম তো অনুপাতটা নির্দেশ করে যে বিম্বটা কত বড়, তাহলে এম এর মান 3 লিখছি এই কারণে, কারণ বলে দিছে 3 গুণ বিবর্ধিত বা বড় বিম্ব পাওয়া যায়, যেই বিম্বটা বাস্তব, যেই বিম্বটা বাস্তব। বাস্তব যেহেতু বলছে, এম এর মানটা নেগেটিভ হয়ে যাবে। বাস্তব যেহেতু বলছে, এম এর মানটা নেগেটিভ হয়ে যাবে। কেন? কারণ এই ভ্যালুটা, এই চিহ্নটা আমাকে নির্দেশ করে যে এটা বাস্তব। একটু আগে আমরা পড়ে আসছি, এটা বাস্তব ও উল্টা, এটা নির্দেশ করে। আর এই 3 যেহেতু 1 এর বেশি, 1 এর বেশি, তাই মানটা হচ্ছে বিবর্ধিত, মানটা হচ্ছে বিবর্ধিত। এই কারণেই বলছে বিবর্ধিত, 3 গুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায়, বাস্তব। ওকে, আচ্ছা, সো এম এর ভ্যালুটা আমরা পাইছি এই ম্যাথ থেকে। এফ এর মান দেওয়া আছে, এফ ইজ ইকুয়াল টু 15 সেন্টিমিটার। এখন আমাকে একটা জিনিস তুমি বলো যে এফ এর মান 15 বাট মাইনাস কেন লিখি নাই? এফ এর মান 15, আমি কেন এটাকে পজিটিভ নিছি? কারণ বলে দিছে অবতল দর্পণ, উত্তল হইলে মাইনাস ধরতাম। আচ্ছা, এফ হচ্ছে 15, আমাকে কি বলছে? বস্তুর দূরত্ব নির্ণয় করো। বস্তুর দূরত্ব অর্থাৎ বস্তু মানে লক্ষ্য বস্তু, বস্তু মানে লক্ষ্য বস্তু, লক্ষ্য বস্তুর দূরত্ব তো ইউ, ইউ এর মান নির্ণয় করো, যেখানে ভি এর মানও দেওয়া নাই। তাইলে আমরা যদি এই সূত্র দিয়ে বের করি যে 1 প্লাস 1 বাই ইউ প্লাস 1 বাই ভি ইজ ইকুয়াল টু 1 বাই এফ, এটা দিয়ে যদি আমরা বের করতে চাই, এটা দিয়ে যদি আমরা বের করতে চাই, তাইলে আমাদের তো অবশ্যই 2টা মান দরকার হয়। যদি কোনো সূত্রে 3টা রাশি থাকে, 2টা মান থাকলে আরেকটা বের করতে পারি, বাট এখানে শুধুমাত্র এফ এর ভ্যালু দেওয়া, আর তো কিছু দেওয়া নাই। আমি কেমনে বের করবো অঙ্কটা? এইটাই খেলা, এইটাই খেলা, এই ম্যাথটা এইটাই খেলা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এইটাই হচ্ছে আসল খেলা। কেমনে বাইর করব? আচ্ছা, আমার কি ভ্যালু দেওয়া আছে বলো তো? এম ইজ ইকুয়াল টু -3 দেওয়া না? আমি এখান থেকে মান বের করবো, এটাতেই বের করবো আমি, এইখান থেকেই আমি বের করবো। কেমনে বের করবো? যে এম ইজ ইকুয়াল টু, আমরা কি জানি বলো তো? এম এর মান কি? -v/u না? -v/u, এটা তো আমরা জানি, তাই না? জেনে গেছি। তাইলে এম এর মান -3। ওকে, -v/u, ডান। ওকে, এই মাইনাস আর এই মাইনাস বাদ দিয়ে দিলাম, তাহলে কি থাকে? আর গুণন করা যায়। এই যে v ইজ ইকুয়াল টু 3u লেখা যায়। এটা লিখছি না? আমার 2টা মান লাগতো না? একটা f এর মান আর একটা কিসের মান লাগতো বলো তো? f এর মান আর v এর মান লাগতো না? f এর মান কত? f এর মান হচ্ছে 15 সেন্টিমিটার, আর v এর মান কত? v এর মান হচ্ছে 3u। এই তো বের হয়ে গেছে, 2টা মান বের হয়ে গেছে না? এবার তুমি অঙ্ক করো, এবার এই সূত্রেই বসাও। দেখো, এই সূত্র দিয়ে আমি এখন অঙ্কটা করব। কেমনে করব? 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু 1/f, ডান। কেমনে করব? দেখো, 1/u চাইছে আমার, ওকে, 1/u প্লাস v এর মান কত? 3u, 1/3u ইজ ইকুয়াল টু 1/15, কারণ f এর মান 15। সো এবার লসাগু করো, ইজিলি কি হয়? 3u হয় না? 3u যদি হয় তাহলে u দ্বারা ভাগ করলে এখানে 3 থাকে, আর এখানে 3u দ্বারা যদি ভাগ করি তাহলে 1 থাকে, ইজ ইকুয়াল টু 1/15।
অঙ্ক শেষ। উপরে কি 4/3u ইজ ইকুয়াল টু 15। 4/3u মানে কত? 4/3u গুণ করে দাও, তাহলে 60 ইজ ইকুয়াল টু 3u, তাহলে u ইজ ইকুয়াল টু কত? 20। u ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, তাহলে u এর মান 20 আসলো। অঙ্ক শেষ, আমাদের অঙ্ক শেষ। এটাই তো বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব। বলো, অঙ্ক শেষ। নীরব বলছে ভাইয়া 7 পড়ান। 7 তো পড়াইছি ভাইয়া, 7 পড়ানো হয়ে গেছে আমাদের। আচ্ছা, ইমরুল বলছে স্যার আপনি অনেক ট্যালেন্ট আমার মতো। সাবাস, আমি তোর মতোই ট্যালেন্ট, তোর মতোই ট্যালেন্ট। ওকে, আচ্ছা এখন কি বললো? দর্পণটি যদি উত্তল হতো, প্রতিবিম্বের আকার কিরূপ পরিবর্তন হতো? আগের ম্যাথের মতো সেম ম্যাথ, সেম মান আগে যেটা করছি। জাস্ট কি করবা, ইউ এর মানটা ধরবা 20, ইউ এর মান ধরলাম 20, এফ এর মান ধরবা -15, তুমি ভি নির্ণয় করবা। ভি নির্ণয় করার পর এফ দিয়ে বলবা যে কি পরিবর্তন হতো, তাহলে এফ এর মানটা বের করবা আগে, অবশ্যই ভি নির্ণয় করবা। আগের অঙ্কের ভি কত আসছিল মনে আছে? 8 পয়েন্ট সামথিং আসছিল মনে হয়, 8.751 বা 571 এরকম একটা মান আসছিল না, যেটা নেগেটিভ ছিল। সো এখানে কত আসছিল? এম এর মানটা আসছিল 0.4। তাইলে একটু চিন্তা করে দেখো, এখন এম এর মান হচ্ছে 3 বিবর্ধিত, আর যদি দর্পণটা উত্তল হতো তাহলে মানটা কমে আসতো হচ্ছে 0.4, অর্থাৎ বিবর্ধনের মান প্রায় 2.6 গুণ কমে যেত। এইটাই তো ম্যাথ শেষ, ম্যাথ শেষ। আচ্ছা সিয়াম ভেরি গুড, সিয়াম ভেরি গুড। চতুর্থ অধ্যায়ের সমস্যা এখন জানি ভাইয়া, চতুর্থ অধ্যায়ের সমস্যা সমাধানের জন্য তো আমি আছি। মেহুনা রুকো, সাবার কারো। আচ্ছা আর ম্যাথ কি করবা? ইম্পর্টেন্ট ম্যাথ করা কিন্তু শেষ, ইম্পর্টেন্ট ম্যাথ করা শেষ। এই যে ম্যাথের সাজেশন, এই চ্যাপ্টারের 5টা সাজেশন একদম বুলেট রকেট, একদম সবকিছু এর মধ্যে আছে, পিস্তল গুলি সব সাজেশন এটাই। এই যে 5টা ম্যাথ আমি আপলোড দিয়ে দিব, আমি যে অ্যাডমিনের কাছে পাঠিয়ে দিব, ওরা প্রিন্ট করে আমাদের পেজ থেকে দিয়ে দিবে। অষ্টম অধ্যায় তো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এরকম 5-7টা করে ম্যাথ আমি কালেক্ট করছি। ইনশাল্লাহ আমি জোর গলায় বলতেছি না ভাই এগুলাই আসবে, এগুলা যদি পারো পুরো টেস্ট পেপার সলভ করার ক্ষমতা তোমার থাকবে। আর পুরো টেস্ট পেপার সলভ করা মানে তুমি পরীক্ষায় এমনি ভালো করতেছো। আচ্ছা তাইলে যেহেতু কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছো, আমি কয়েকটা জিনিস লিখে দেই, তোমরা একটু এগুলো একটু ফলো করবা। এই যে অঙ্কগুলা মানে 5টা ম্যাথ ধরো তোমাদের গ্রুপে যদি একটু পরে আমি দিয়ে দেই, তাহলে তোমরা সলভ করবা কিভাবে? তোমরা সলভ করবা হচ্ছে কয়েকটা সিচুয়েশন মনে রাখবা। কয়েকটা সিচুয়েশন বলতে, দুইটা যেহেতু দর্পণ অবতল, আমি সাজেশন বলতেছি, হ্যাঁ, অবতল দর্পণ আর উত্তল দর্পণ। উত্তল, এখান থেকে তুমি কি কি পড়বা আমি সেই জিনিসগুলো বলতেছি। ম্যাটেরিয়াল নাম্বার 1, এই দর্পণে তুমি প্রমাণ করবা এফ ইজ ইকুয়াল টু c/2। ওই যে ফোকাস হচ্ছে কেন্দ্রের অর্ধেক, এটা উপপাদ্য দ্বারা যে প্রমাণ করে না, উপপাদ্য দ্বারা যে প্রমাণ করে সেইটা একটু ভালো মতো দেখবা, ঠিক আছে? কারণ গতে এটাও আসতে পারে, রিটেন পার্টে এটা আসতে পারে। আর এখানেও পড়বা এফ ইজ ইকুয়াল টু c/2, এই উপপাদ্যটা। দুইটার প্রমাণ আছে, এই দুইটা প্রমাণ দেখে একটু তোমরা পড়বা এই রিটেন পার্টের জন্য, ঠিক আছে? এরপরে সমতল দর্পণে বিম্বের গঠন, এটা অনেক ইম্পর্টেন্ট। সমতল দর্পণে বিম্বের গঠন মানে আমি এইখানে যে সাজেশনগুলো লিখতেছি এগুলা কিন্তু ম্যাথের বাহিরে, এগুলো হচ্ছে ম্যাথের বাহিরে। ম্যাটেরিয়ালস হচ্ছে 3টা। এক, সমতল দর্পণে বিম্বের গঠন। দ্বিতীয়, অবতল দর্পণে এফ ইজ ইকুয়াল টু c/2 বা কেন্দ্রের অর্ধেক। উত্তল দর্পণেও c/2। এই দুইটা হচ্ছে ম্যাটেরিয়াল জাস্ট উপপাদ্য বা রিটেন বা থিওরির জন্য, ম্যাথ বাদে।
এখন অবতল দর্পণের কয়েকটা জিনিস আমি বলে দেই। ইউ অলওয়েজ পজিটিভ হবে, ইউ এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, এফ এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে, ভি এর ভ্যালু যেটা সেটা 1 থেকে 5 পর্যন্ত পজিটিভ হবে, মানে পজিশন নাম্বার 1 থেকে 5-এ অলওয়েজ ভি এর ভ্যালু পজিটিভ পাবা, এবং 6 নাম্বার পজিশনে তুমি নেগেটিভ পাবা, নেগেটিভ, ঠিক আছে? 6 নাম্বার পজিশনে নেগেটিভ পাবা। আর এই সাইডে ইউ শুধু পজিটিভ, এই দর্পণে ইউ শুধু পজিটিভ, এফ বা ভি সব নেগেটিভ, আমি আবারও বলতেছি, এম এর মান পজিটিভ, যখন পজিটিভ তখন নির্দেশ কি করে? এম এর মান যখন পজিটিভ আসবে সেটা হবে অবাস্তব, এখন লাস্ট টাইম এগুলার কোনো মানে আসলে যে এইভাবেই পড়তে হয় ব্যাপারটা এরকম না, লাস্ট টাইমে মনে রাখার টেকনিক এগুলা। আচ্ছা, অবাস্তব হলে সেটা সোজা হবে, আর এম এর মান যদি নেগেটিভ হয় সেটা বাস্তব হবে, আর যদি বাস্তব হয় তাহলে উল্টা হবে, ঠিক আছে? বাস্তব হলে উল্টা। আর এম এর মান, এম যদি গ্রেটার দেন 1 হয় তাহলে বড় প্রতিবিম্ব, যেটাকে আমরা বিবর্ধিত বলি, আর এম যদি লেস দেন 1 হয় তাহলে সেটা ছোট প্রতিবিম্ব বা যেটাকে আমরা খর্বিত বলি, আর এম যদি ইকুয়াল 1 হয় সেটা হচ্ছে সমান প্রতিবিম্ব। এই চ্যাপ্টারে আর কিছু করবা না, দরকার নাই, দরকার বলে এই দুইটা ম্যাথের কনসেপ্টটা ভালো মতো আয়ত্তে নিও, আর কিছু পড়ার দরকার নেই। আচ্ছা, আসিয়া বিন্দু উষ্ণ বলছে, আসসালামু আলাইকুম ক্রাশ, তুই ক্রাশ খাইছোস? তুই ক্রাশ বাদ দিয়ে ভাত খা, ভাত খায় পড়তে বস, পইরা রেজাল্ট ভালো কর। খাইছে আমার ক্রাশ। আচ্ছা ভাই, সুন্দর হওয়ার কয়টা টিপস দেন। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, মুখে মাইরা সুন্দর যা। আচ্ছা, 11 অধ্যায় চাই, 4 এবং 11 আমাদের থাকে, 4 এবং 11 হয়। কাল আমি 4 অধ্যায়টা ধরবো, পরশুদিন আমি 11টা ধরবো। 4 এবং 11-র একটা কোয়েশ্চেন আছে যেটা দুইটার কনসেপ্ট ফলো করে, 4 অধ্যায়ের কনসেপ্টটা ফলো করে, 11 অধ্যায়ের কনসেপ্টটা ফলো করে, এমন উদ্দীপকের একটা ম্যাথ আছে, খুবই জোস, খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি করাবো। আচ্ছা, কেমিস্ট্রি পড়াবো তো পড়াবো, দাঁড়াও, আমাদের কাছে কয়দিন আছে বলো তো? আমাদের কাছে এখনো সময় আছে হচ্ছে 7 দিন। 2 দিন আমরা ফিজিক্স শেষ করি, 5 দিন আমরা কেমিস্ট্রি নিয়ে বসি, আরামে শেষ হবে। এগুলো তো পরীক্ষার আগে, পরীক্ষার সময়ও আমি তো ক্লাস নিব। আমি বলছি যে পরীক্ষার যেদিন এসে পরীক্ষাটা দিবা শেষ হবে সেদিন ক্লাস নিব, পরের দিন তোমরা একা পড়বা। আচ্ছা, এক্সামের ব্যাপারে কথাটা বলি যে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে একটা এমসিকিউ এক্সাম নিয়ে নেই তোমাদের বোর্ড কোয়েশ্চেনের আলোকে, যেখান থেকে হয়তোবা অনেকগুলা কমন পাবা, কারণ রাফি বলছে যে 60টা কোয়েশ্চেন সে আলাদা করছে, যার ভিতর থেকে 17টা বললো যে আসার মতো বা আসতে পারে, চ্যালেঞ্জও নিল। আমি বাংলা ফার্স্ট পেপারটা রেডি করে হয় 1-150 মার্কের একটা তোমাদেরকে পরীক্ষা নিয়ে নেই, যেখানে অ্যান্সারও তোমরা পেয়ে যাবা, মানে তোমরা পরীক্ষা দেওয়ার সাথে সাথে উত্তরটা পেয়ে যাবে এবং রাইট অ্যান্সার কোনটা সেটা জানতে পারবা। তো তোমরা 14 তারিখে আমাদের পরীক্ষা নেওয়াটার কথা, কালকে নেওয়ার কথা ছিল, বাট কালকে নিচ্ছি না, 14 তারিখে নেই, কারণ 14 তারিখে ইন্টারেও একটা পরীক্ষা হবে, কুইজ, তোমাদেরও একটা হোক। আচ্ছা, তাইলে এই তো আপাতত এই পর্যন্তই আমি এই ক্লাসটা রেখে দিই। আমরা ইনশাল্লাহ রাফি ভাইয়ের কমার্সের ক্লাস আছে একটু পরে, তো তোমরা সেই কমার্সে যারা আসো তারা রাফির ক্লাসটা দেখে নাও। আজকের ক্লাসটা এই পর্যন্তই, কালকেও আমি একই সময় তোমাদের সামনে আসবো। কালকে একটু বেশি স্টুডেন্ট আনতে বললো, আর যদি বেশি না হয় তোমরাই এসে ক্লাসটা দেখো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।